সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফআইসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আজ আমরা আলোচনা করব সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আমরা জানি যে আজ গত কয়েকদিনের মতো আজকেও বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে সারা দেশের মানুষ উদ্বিগ্ন আছে। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তাকে দেখতে গিয়েছিলেন হাসপাতালে। আজকে যুক্তরাজ্য থেকে চিকিৎসক দল এসে পৌঁছেছেন চীন থেকে, এবং সারাদিন উৎকণ্ঠিত মানুষ এবারকার হাসপাতালের সামনে ছিলেন। এই নিয়ে আমরা আলোচনা করব। এর বাইরে নির্বাচন নিয়ে নানা ধরনের আলোচনা আছে, বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশ করছে, নির্বাচনের প্রস্তুতি নিয়েও আমরা কথা বলবো। আজকে এই কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ ভাই, আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব কামাল উদ্দিন সবুজ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। রহমতুল্লাহ ভাই, আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। যেমনটি আমি শুরুতেই বললাম যে বেগম খালেদা জিয়া আপনাদের দলের নেত্রী, দেশের গণমানুষের নেত্রী, ওনার অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে আজকেও অনেক ঘটনা বলে এবং সারা দেশের মানুষ উৎকণ্ঠিত। আপনার কাছে কি খবর আছে কিংবা আপনি কি জানেন? জি, ধন্যবাদ আপনাকে, সঞ্চালক জাহেদ চৌধুরী, এবং আমাদের সহ আলোচক দেশের বরেণ্য সাংবাদিক জনাব কামাল উদ্দিন সবুজ। আপনি যথার্থই বলেছেন যে আজকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের আপসীর নেত্রী, এবং ইতিমধ্যেই যিনি সারা বাংলাদেশের মানুষের কাছে গণতন্ত্রের জননী হিসেবে পরিচিতি লাভ করেছেন, তিনি আজকে অনেক অসুস্থ, অনেক দিন যাবতীয় অসুস্থ, কিন্তু গত কয়েকদিন যাবত তার শারীরিক অবস্থা অনেক খারাপ। গোটা দেশবাসী আজকে শঙ্কিত। সারা দেশের মাঠে ময়দানে, মসজিদে, হাটে, বাজারে, সব জায়গায় তার জন্য মানুষ মন দিয়ে, হৃদয় উজাড় করে দোয়ায় আজকে নিজেদেরকে নিমগ্ন রেখেছে এবং তার জন্য প্রাণ ভরে দোয়া করছেন। কারণ যেই নেত্রী, যিনি আসলে তার আপসীন ভূমিকা যদি না থাকতো, তিনি যদি আরামে আয়েসে জীবনযাপনের জন্য আওয়ামী লীগের প্রস্তাব অনুযায়ী দেশের বাইরে অবস্থান করতেন, তাহলে আজকে আমরা যে গণতন্ত্রের যে সুবাতাস লক্ষ্য করছি, যেটি গণতান্ত্রিক বাংলাদেশ সামনে আমাদের মাঝে আসবে, সেরকম একটা পরিস্থিতি হয়তো আমরা দেখতে পেতাম না যদি ওনার এই নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলে এই কারাবরণের জীবন উনি যদি বেছে না নিতেন। আজকে আমরা এই আলোচনার শুরুতেই তার শারীরিক পরিপূর্ণ সুস্থতা কামনা করছি। আল্লাহ পাক ইচ্ছা করে সব কিছুই পারেন। এই দেশের কোটি কোটি মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। আজকেও আপনি দেখেন যে প্রধান উপদেষ্টা সহ অনেকেই গিয়েছেন খোঁজখবর নিতে, যমুনার পীর সাহেবও গিয়েছেন। গতকালকে তিন বাহিনীর প্রধান সহ উপদেষ্টা মণ্ডলীর দলের নেতাকর্মীরা সারা দেশ থেকে তার জন্য দোয়া করছেন। আল্লাহ পাক যাতে তার এই দোয়া কবুল করেন, এবং তিনি যে অবদান রেখে গেছেন, বাংলাদেশের গণতন্ত্র যখনই সংকটের মুখে পড়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের তিনি একজন মূর্ত প্রতীক হিসেবে আমাদের কাছে রয়েছেন। তিনি আমাদের অভিভাবক, গণতন্ত্রের অভিভাবক। শুধু বিএনপির নেত্রী না, বেগম খালেদা জিয়া এখন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের এবং গণতন্ত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন। অভিভাবক, একটি ঘরের অভিভাবকহীন অবস্থায় যেমন একটি ঘর অচল হয়ে পড়ে, আজকে তিনি অসুস্থ হওয়ার কারণে মনে হচ্ছে সারা বাংলাদেশ যেন আজকে অসুস্থ, রোগাক্রান্ত হয়ে পড়েছে, স্তম্ভিত হয়েছে। আজকে যে নির্বাচনের কথা বললেন আপনি, নির্বাচনী আমি আপনার কাছে নির্বাচনের বিষয় নিয়ে আসবো। এরপরে আবার আমি জনাব কামাল উদ্দিন সবুজ, আপনি তো দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার প্রাইম মিনিস্টার অফিস কাভার করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি হিসাবে, এবং খুব কাছ থেকে তার অ্যাক্টিভিটিস দেখেছেন দীর্ঘ সময় ধরে। তো আপনি কি মনে করেন যে বেগম খালেদা জিয়ার আজকের এই অবস্থা
মানে উনি যে দেশের মানুষের কাছে এতটা অপরিহার্য হয়ে উঠলেন এবং এই যে তার মানে দলমতের ঊর্ধ্বে উঠে তার একটা অবস্থান, এটার পিছনে কি কাজ করেছে আপনার দৃষ্টিতে কি মনে হয়? ধন্যবাদ ধন্যবাদ আমার সহ আলোচক জনাব রহমতুল্লাহ সাহেব। আমি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পরীক্ষা দিয়ে আমি সাংবাদিকতার পেশায় জয়েন করেছি। এরপর থেকে আমি 87 সাল থেকেই 86-87 সাল থেকে আমি তখন একদমই তরুণ মাত্র এই পেশায়, এবং সেই থেকে আমি আমার তখন আপনি জানেন যে তখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল, আপনারা তো মনে থাকবে। জি। সেই আন্দোলনে প্রধান নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, আমি সংক্ষেপে যদি বলি। অন্য রাজনৈতিক দলগুলো ছিল। উনি ওনার আপোষহীন ভূমিকা, উনি ওনার সংগ্রাম নেতৃত্বের যে গুণ ছিল এবং অন্যান্য সব মিলিয়ে উনি এরশাদ বিরোধী আন্দোলনকে সফল করার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা উনি রেখেছেন। বাংলাদেশের মানুষকে উনি উজ্জীবিত করেছেন এবং আপোষহীন নেত্রী, এবং তখনই উনি আপোষহীন নেত্রী হিসেবে নিজেকে, অন্যরা বারবার আপোষ করেছে, 86 সালে আপোষ করেছে, 88 করেছে। এখন এই জন্য হয়েছে, দেখেন এই যে উনি দীর্ঘ 8-9 বছর স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এর মধ্যে দিয়ে যে খালেদা জিয়া বেরিয়ে আসছেন, যে মানে যেই উনি যে একজন সিম্পল হাউস ওয়াইফ ছিলেন। আমরা জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের উনি ওনার মানে ওনার জীবদ্দশায় খালেদা জিয়া তো কোনো কিছুতে পার্টিসিপেট করতেন না এবং কোনো কিছু যেতেনও না, আপনারা সবাই জানেন। কিন্তু পরবর্তী পর্যায়ে উনি কিন্তু নিজে থেকে রাজনীতিতেও আসেন নাই। ওনাকে কিন্তু বাংলাদেশে যখন বাংলাদেশের জিয়াউর রহমানের মৃত্যুর পর বাংলাদেশে যখন আবার পরাধীনতার শৃঙ্খলায় আবদ্ধ হওয়ার একটা প্লট তৈরি হচ্ছিল দেশে বিদেশে, এরশাদের যখন জোর করে মানে ক্ষমতা দখলের মধ্য দিয়ে, তখন এদেশের মানুষই এবং তখন যে বিএনপি এবং এদেশের মানুষই ওনাকে রাজনীতি নিয়ে এসেছেন। এটা হলো আমার অবজারভেশন, মানে অনেকের অবজারভেশন তাই। এবং উনি তখন রাজনীতিতে তো উনি অনেকটা নভিসই ছিলেন, শুরু করেছেন এর আগে তো উনি রাজনীতি করতেন না। সেই খালেদা জিয়া 8-9 বছর সংগ্রামের মধ্যে দিয়ে যে উনি যে নিজেকে খালেদা জিয়া হিসেবে প্রতিষ্ঠিত করেছেন, সেটা আজ অবধি উনি এটা মেনটেন। পরবর্তী পর্যায়ে উনি আরও আপনার নিজেকে 3-3বার প্রধানমন্ত্রী হয়েছে, উনি এর মধ্যে উনি 3-3বার প্রধানমন্ত্রী হয়েছে, বিরোধী দলে ছিল, সংগ্রাম করেছেন। আরও নিজেকে এখন এমন এক পর্যায়ে, এখন যে উন্নততর পর্যায়ে নিয়ে গিয়েছেন যে উনি এখন বিএনপির নেত্রী না, উনি এখন বাংলাদেশের নেত্রী। এবং আমার তো মনে হয় স্বাধীন বাংলাদেশের মানে যদি আমরা যে রাজনৈতিক যারা নেতা ছিলেন বা আছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো কোনো নেত্রী আসলে এখন আর হবে কি না আমি জানি না। কারণ উনি দেখেন আপনার উনি কথা বলতেন কম, শুনতেন বেশি। কিন্তু এবং উনার যে মানে কেন উনি খালেদা জিয়া হয়ে উঠলেন অনেক কিছু বলা যায়, কিন্তু এর মধ্যে দেখেন উনি আমার এই সাংবাদিকতার জীবনে আমি ওনাকে বিরোধী দলে কাভার করেছি। উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন 2বার 10 বছর অফিসিয়ালি ওনাকে কাভার করেছি দেশে বিদেশে। ওনার সঙ্গে উনি আমাকে মানে ব্যক্তিগতভাবেও খুব পছন্দ করতেন, মানে আমাকে খুব মানে স্নেহ করতেন উনি। আমি দেখেছি যে ওনার যে কিছু দেশের স্বার্থের ক্ষেত্রে এবং স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে খালেদা কিন্তু এক ছিল কখনো আপোষ করেনি। এবং এতে উনি এর চেয়ে মৃত্যুকে শ্রেয় মনে করতেন। এতে যদি ওনাকে মৃত্যুবরণও করতে হয় ওইটাকে উনি বরণ করতেন। আসলে তাই হয়েছে তো, আপনি দেখেন না, মানে এই যে লাস্ট আমরা যেটা জনপ্রিয়তা পাওয়ার পিছনে এটা হয়তো অন্যতম একটা কারণ। এবং এই মুহূর্তেও যে দলমতের ঊর্ধ্বে উঠে তার একটা অবস্থান, আমার কথা যে দেখেন গত ওনাকে যে একটা মিথ্যা মামলা যখন জেলে পুরা হলো তখনও কিন্তু উনি আপোষ করেন, এর আগেও আপোষ করেন নাই। এবং 1/11-এর সময় ওনার কাছে যে প্রস্তাবনা গিয়েছিল, আমরা এই বিস্তারিত যাচ্ছি না, আমরা কম বেশি সবাই জানি, সেখানেও তিনি আপোষ করেন না। মানে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে আপোষ করেন নেই, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেননি। শুধু তাই নয়, বাংলাদেশের গণতন্ত্র হারিয়ে গিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি কিন্তু এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার ব্যাপারে মানে সবচেয়ে বেশি ভূমিকা উনি রেখেছেন। এবং পরবর্তী ওনার রাষ্ট্র পরিচালনা, মানুষের সঙ্গে ওনার সংযোগ, দল পরিচালনা সব কিছু, এবং বিরোধী দলের প্রতি ওনার আচরণ, উনি কিন্তু মনে প্রাণে একজন গণতান্ত্রিক মানসিকতার মানুষ। আমরা তো দেখেছি, এবং আমি দেখেছি, আমরা গণমাধ্যমে তো, আপনিও নিশ্চয়ই এটা আমার সঙ্গে সমর্থন করবেন, যে উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী ছিলেন না, বিএনপির বিরুদ্ধে অনেক অপপ্রচার হয়েছে। উনি কিন্তু কখনোই
গণমাধ্যমকে আক্রমণ করেননি, উনি সহ্য করেছেন। এইটাই কিন্তু গণতন্ত্র। এবং অনেক ওনার বিরুদ্ধে আমরা এমনও দেখেছি অনেক সময় যেটার কোনো লজিক নাই, যুক্তি নেই, এই ধরনের রিপোর্টও অনেক সময় মানে আপনার প্রকাশিত হয়েছে। কিন্তু কোনো আক্রোশের কোনো কিছু দেখিনি, কিন্তু আমরা আক্রোশের অনেক কাহিনী অন্য নেতা নেত্রীদের মধ্যে আমরা দেখেছি। সেই আলোচনা নাই বা গেলাম। আজকে যে খালেদা জিয়া দেখেন, আজকে উনি কয়েকদিন ধরে অসুস্থ, উনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ। সব প্রতিবারই উনি আল্লাহ ওনাকে সুস্থ করেছেন, আবার ফিরে এসেছেন। এইবারে যে অসুস্থ আমরা জানি যে খুবই ওনার একটু সংকট, মানে সংকটাপন্ন অবস্থায় আছেন। যেটা আপনি দেখেন উনি যে বাংলাদেশের নেত্রী হয়ে উঠেছেন, এখানে শুধু সারা ঢাকা সহ সারা বাংলাদেশের বিএনপির নেতা কর্মীরা না, সব দল মতের মানুষ কিন্তু এবং সাধারণ মানুষ সবাই ওনার জন্য দোয়া করছেন যাতে আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখেন, ওনাকে সুস্থতা দান করেন। এটাতে প্রমাণ হয় যে উনি নিজেকে বাংলাদেশের সীমানা পেরিয়ে পৃথিবীর, মানে আমি তো মনে করি যে মানে বিশ্ব নেতাদের কাতারে উনি হাজির করেছেন। আপনার কাছে আবারও আসবো, আমি এটা নিয়ে শুনবো। আবু নাসের রহমতুল্লাহ, আপনার কাছ থেকে আবার একটু শুনতে চাই যে আরেকটা বিষয়, বেগম জিয়ার এই অসুস্থতার পাশাপাশি জনাব তারেক রহমানের দেশে ফিরা, এবং এই নিয়ে আমরা আজকেও দেখেছি যে ওইখানে হেলিপ্যাডে ট্রায়াল দেওয়া হবে, আগামীকাল হেলিকপ্টার নামবে, তার নিরাপত্তার বিষয়টি বারবার আসছে। এবং গতকালকে আমরা দেখেছি সরকার বেগম জিয়াকে ভিভিআইপি ডিক্লেয়ার করে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে, এবং এটার একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে। তো আপনি কি মনে করেন যে জনাব তারেক রহমান এমন আসার এই বিলম্বটার কি কারণ থাকতে পারে এর পিছনে? এটা নিয়ে জনমনে একটা প্রশ্ন আছে। জি, মানুষ তো আসলে বেগম খালেদা জিয়ার সুস্থতা যেরকম দলমত নির্বিশেষে সবাই কামনা করছে, ঠিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে নেতাকর্মীরা সহ সাধারণ মানুষও কিন্তু তারেক রহমানের আগমনটার জন্য আসলে অনেক দিন প্রত্যাশা করছে। তো এটার বিভিন্ন সময় মানুষ বিভিন্ন উৎসব বা উৎসুক মনে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন মহল থেকে বিভিন্ন সময় করে। ওই দিন জনাব তারেক রহমান সাহেবের যে আবেগঘন একটা স্ট্যাটাস জাতির সামনে তিনি উপস্থাপন করেছেন, সেখানে দুইটা বাক্য আপনি দেখবেন খুব সাংঘাতিক রকমের। উনি বলেছেন স্পর্শকাতর, এবং এমন স্পর্শকাতর যেটা এখনই খোলাসা করে বলা যাচ্ছে না। তো এই শব্দ দুটো দিয়ে কিন্তু বোঝা যায় যে তিনি আসবেন, যে তার আশাটা আসলে কোনো একটা জায়গায় প্রতিবন্ধকতা আছে। তো এই প্রতিবন্ধকতার কারণেই কিন্তু তিনি আসছেন না, কারণ তিনি বেগম খালেদা জিয়া তার মা, তার এই শারীরিক কন্ডিশনে তিনি আসতে চাইবেন, উদ্বিগ্ন, এটাই স্বাভাবিক। তারপরেও তো বেগম খালেদা জিয়া যেমন ধরেন বেগম খালেদা জিয়া সবার উপরে চিন্তা করতেন দেশটাকে, তারপরে তিনি তার দলটাকে চিন্তা করতেন যে দেশের এবং দলের ক্ষতি যাতে না হয়। তার নিজের ক্ষতি তিনি মেনে নিয়েছেন, নিজের ক্ষতির কথা কখনো চিন্তা করেনি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার এই একমাত্র সুযোগ্য উত্তরসূরি যিনি জনাব তারেক রহমান সাহেব, তিনিও কিন্তু আগে দেশের কথা চিন্তা করেন, তিনি তার দলের কথা চিন্তা করেন। দেশের বাইরে গেলেও নেতাকর্মীদের কাছ থেকে কিন্তু তিনি কখনো বিচ্ছিন্ন ছিলেন না, বিভিন্নভাবে নেতাকর্মীদের উনি আগলে রেখেছেন, সংযুক্ত ছিলেন, কথা বলেছেন, খোঁজ খবর নিয়েছেন, নিচ্ছেন এখনো। এত কিছুর পরেও ইভেন আপনি দেখেন 20 নভেম্বর ওনার জন্মদিন গিয়েছে, তো এই জন্মদিনের দিনও যেমন আমি নিজে আমার স্কাইপিতে কথা হয়েছে ওনার সঙ্গে, ওই দিন ডেকেছেন। তো ওই দিন তো একটু পারিবারিকভাবে নিজের মতো করে কাটাবেন, এটাই স্বাভাবিক। তারপরে দলীয় প্রয়োজনে কিন্তু তিনি সারাক্ষণ স্কাইপিতে নেতাকর্মীদের সময় দিয়েছেন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে তিনি এই মায়ের কাছে ছুটে আসা, দেশে ছুটে আসার যে তার যে আকুতি, তার যে মনের ইচ্ছা, সেই ইচ্ছাটা তিনি স্পর্শকাতর কারণেই তিনি আসতে পারছেন না, এখনো তিনি আসতে চাচ্ছেন। আপনি একটা বলেছেন যে ভিভিআইপি ঘোষণা করা হয়েছে, আসলে তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিভিআইপি, এবং এটা অনেক আগের থেকে যদি সরকার করতো তাহলে মানুষ সরকারকে আরো বেশি সাধুবাদ জানাতে পারতো। তো যার কারণে, আর আপনি যে হেলিকপ্টারের উড্ডয়ন,
এটা বলেছে, এটা আবার ঠিক জানা নাই যে কেন। আচ্ছা, আমি আপনার কাছে পরে আবার আসবো। আমি জনাব কামাল উদ্দিন সবুজ, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে তারেক রহমান সাহেবের আশা নিয়ে যে এত কথাবার্তা, নানা ধরনের কথাবার্তা হচ্ছে, আপনার কি মনে হয় যে উনি কেন আসতে পারছেন না, কিংবা কেন এই বিলম্ব হচ্ছে? না, আমরা তো তারেক রহমান সাহেবের কাছেও এর আগে শুনেছি যে উনি দেশে ফেরার জন্য সবসময় প্রস্তুত, এবং ওনার দলের সর্বোচ্চ মানে নেতাদের কাছ থেকে আমরা বিভিন্ন তাদের বক্তব্যে শুনেছি। সর্বশেষ সালাউদ্দিন সাহেব এবং বিএনপি মহাসচিব আলমগীর, মির্জা ফখরুল আলমগীরও বলেছেন যে উনি যেটা বলেছেন যে উনার আশা না আশাটা কিছুটা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সঙ্গে সম্পর্কিত। সেটা হচ্ছে যে উনি যেটা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যে বেগম খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা, এটা যদি অপরিবর্তিত থেকে যায় আল্লাহ না করুক, তাহলে হয়তো আপনার তারেক রহমান সাহেব আসবেন। আর যদি মনে করেন একটু ইমপ্রুভ করে, আল্লাহ রহমতে যদি একটু উন্নত হয়, যদি বিদেশে নেওয়ার মতো অবস্থা হয়, যেটা ডাক্তারদের পরামর্শে করতে হবে আমরা জানি, এবং অলরেডি আমরা জানি যে চীনের বিশেষজ্ঞ দল, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল অলরেডি ডাক্তাররা তার চিকিৎসার সঙ্গে সংযুক্ত করছেন। যদি বিশেষ, তখন হয়তো তারেক রহমান সাহেব কিছুদিন পরে আসবেন। এটা হলো পার্টি লেভেল। তাকে যদি লন্ডন নিয়ে যেতে হয় বেগম খালেদা জিয়াকে, তাহলে তো তারেক রহমান সাহেবকে ওইখানে থাকতেই হবে, বরং ওইখানে থাকাটা তার জন্য এখন ওয়াইজ হবে, এই কথাটাই আসছে। এখন আসলে তারেক রহমান সাহেব তো সবসময় আসতে চান, কিন্তু নিশ্চয়ই যে স্ট্যাটাসটা আমরা দেখেছি সেটার মানে এটার মোটা দাগে এটার মূল ঘটনাটা কি, এটা তারেক রহমান সাহেবই সবচেয়ে ভালো জানেন। এখন সবচেয়ে বড়, তবে আমরা গণমাধ্যম কর্মী হিসাবে বা একজন দেশের নাগরিক, আমরা যেটা বুঝি, নিশ্চয়ই কিছু না কিছু জায়গায় কোনো বাধার তৈরি হয়তো আছে, বাধা আছে, যে কারণে উনি আসতে পারছেন না বা এমনটা, বাট হয়তো উনি আসবেন নিশ্চয়ই। এখন আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাচ্ছি। নির্বাচনের ডামাডোল অনেক আগেই শুরু হয়ে গেছে, বিশেষ করে প্রধান উপদেষ্টা যখন বলে দিলেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে, এবং আজকেও সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে উনি যোগ দিয়েছিলেন প্রধান অতিথি হিসেবে। ওইখানে উনি বলছেন যে আগামী নির্বাচনটা খুবই উৎসবমুখর পরিবেশে করতে চায়, এবং সেনা সদস্যদের কাছে উনি আহ্বান জানিয়েছেন যাতে সুন্দর একটা নির্বাচন উপহার দিতে তারা সর্বাত্মক সহযোগিতা করে এগিয়ে আসে। পাশাপাশি আমরা দেখছি যে 8 দলীয় জোট সভা সমাবেশ করছে, জামাতের নেতৃত্বাধীন যে জোট, বিএনপিরও যারা প্রার্থী ঘোষিত হয়েছে ইতিমধ্যে, তারাও যার যার নির্বাচনী এলাকায় কাজ করছে। নির্বাচন কমিশনকে প্রায় প্রতিদিনই আমরা কোনো না কোনো বিষয়ে কথা বলতে দেখছি, কোনো তৎপরতা চালাচ্ছে। তো জনাব রহমতুল্লাহ, আপনি তো বরিশাল আপনার নির্বাচনী এলাকা, যদিও আপনি এবার প্রার্থী হননি, আপনার দলের সিনিয়র নেতা নমিনেশন পেয়েছেন, কিন্তু নির্বাচনের মাঠ সম্পর্কে আপনার অভিজ্ঞতা যদি একটু বলেন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে একটু মূল্যায়ন করেন। হ্যাঁ জি, নির্বাচন তো আসলে দীর্ঘদিন যাবৎ এদেশে মানুষ ভোট দিতে পারছে না। বিশেষ করে একজন মোটামুটি যুবক, 35-36 বছর যে যুবকটা, সে কিন্তু তার জীবনে একটাবার ভোট দেয় না, এরকম যুবকের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ গত 3টা টার্ম এই দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, এবং যেই ফ্যাসিবাদী স্বৈরাচারের আমলে মানুষ ভোটদান থেকে বঞ্চিত হয়েছে, সেই ফ্যাসিবাদ বিদায় হওয়ার পরেই কিন্তু মানুষ প্রত্যাশা ছিল যে মানুষ নির্বিঘ্নে একটি সুন্দর পরিবেশে, গ্রহণযোগ্য পরিবেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে মানুষ তাদের অবাধ যে সাংবিধানিক অধিকার সেটা অবাধভাবে প্রয়োগ করবে। তো কিন্তু আপনি এটা আজকেও আমাকে নতুন করে বলতে হবে, সেটা হচ্ছে যে নির্বাচনের পরিবেশটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার 3 মাসের মধ্যেই উচিত ছিল একটি গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করা। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকে কারো কারো ইন্ধন প্ররোচনা বা কার ইশারায় তারা কিন্তু এই বিভিন্ন রকমের কাজের মধ্যে হাত দিল, যে কাজগুলো করার দায়িত্ব আমি এখনো মনে করি এটা তাদের দায়িত্ব ছিল না। সংস্কার বলেন, বিচার করেন, কারণ ভাই সংস্কার করবে না, এটা তো একটা স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার নয়,
এটা তো একটা গণ আন্দোলন, একটা বিপ্লবের মাধ্যমে, জুলাই বিপ্লব যেটাকে বলা হয়, বিপ্লবের মাধ্যমে গঠিত একটি সরকার। সুতরাং তারা কি স্বাভাবিক নিয়মে শুধুমাত্র নির্বাচন আয়োজনই তাদের দায়িত্বের মধ্যে পড়ে? আপনার সঙ্গে তারা তো বলছে যে 3টা দায়িত্ব তাদের হাতে অর্পিত হয়েছে। আপনার যদি কোনো স্পেসিফিক পরামর্শ থাকে, কারণ সংস্কারটা বাস্তবায়ন করবে কি? রাজনৈতিক দল। কার উপর বাস্তবায়ন করবেন? জনগণের উপরে। তো সেই জনগণের সঙ্গে সম্পর্ক কার? রাজনৈতিক দলগুলোর। সেখানে আপনি সারা বছর বিদেশে থাকলেন, আপনাদের একটা টিম যাদের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই, তারা তো জাস্ট আপনাদের আলোচনায় ফ্যাসিলিটেট করছে। তারা তো আর ফ্যাসিলিটেট করতে গিয়ে যাদের সঙ্গে আলোচনা করলো তাদের মুখ থেকেই তো একসময় গিয়ে বের হলো যে তারা তাদের সঙ্গে প্রতারণা করেছে। তো লাভটা কি হলো? সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যে করবেন, সংস্কার করবেন, আপনি তো সামনে দেশ চালাবেন না, আপনি দেশ চালানোর কোনো অভিজ্ঞতাও নাই, ইভেন আপনি দেশেও থাকেন না, আপনার সংস্কার এই দেশের মানুষ মানবে কি করে? 1। 2 নম্বর কথা হচ্ছে এই দেশের মানুষের কাছে সংস্কারের অর্থ হচ্ছে আপনি দেশটাকে নতুন করে সাজাবেন। নির্বাচনের সময় আপনি জনগণের সামনে যাবেন, জনগণের সামনে গিয়ে আপনি বলবেন যে আমি যদি রাষ্ট্র ক্ষমতায় আসি, আপনারা যদি আমাকে ভোট দেন, তাহলে আমি আপনাদের সুবিধার জন্য, রাষ্ট্রের নিরাপত্তার জন্য, রাষ্ট্রের সুবিধার জন্য, এই দেশের অর্থনৈতিক মুক্তির জন্য, ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য, এই যে বাজার ব্যবস্থা, সেই বাজার ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য, মানুষের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনার জন্য আমি এই কাজগুলো বাস্তবায়ন করব। 5টা রাজনৈতিক দল তাদের প্রস্তাবনা জাতির সামনে পেশ করবে, যেটাকে নির্বাচনী ইশতেহার বলি আমরা। সেই নির্বাচনী ইশতেহার দেখে জনগণ তারপরে তাদের মত তাদের মত প্রকাশ করবে, ভোটাধিকার প্রয়োগ করবে। আপনি সেইটা না করে আপনি বললেন কি সংস্কার করতে হবে, হাত পা বেঁধে আপনি বললেন যে এইটা মানতে হবে, এইটা মানতে হবে, এইটা মানতে হবে, জোর করে। বাস্তবায়ন করবে কে? আপনি যে বলেন এটা একটা স্বাভাবিক অন্তর্বর্তীকালীন সরকার না, আপনি 90-এর যে সরকার ছিল হোসেন মোহাম্মদ এরশাদ হটানোর পরে, সেই সরকার কি স্বাভাবিক তত্ত্বাবধায়ক সরকার ছিল? না, সেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সেই অন্তর্বর্তীকালীন সরকার কয় মাসে নির্বাচন করছে? 3 মাসের মধ্যে নির্বাচন করছে। এবং আজ পর্যন্ত, এই পর্যন্ত বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে এখনো পর্যন্ত সর্বজন গ্রহণযোগ্য এবং সেরা নির্বাচন হয়েছিল, সেরা নির্বাচন হিসেবে এখনো পর্যন্ত সেটা জনগণের সামনে আছে। এখন আপনি কি বলেন ওই সময় জোটের যে রূপরেখা ছিল সেই রূপরেখা বাস্তবায়নে কয়টা বাস্তবায়নে? 1টা বা 2টা এদিক সেদিক হয়েছে, সেটাও তো একটা শিক্ষা। ওই রাজনৈতিক শিক্ষা তো গ্রহণ করবে। আপনি যদি মনে করেন দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে, সামাজিক নিরাপত্তা, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এই জিনিসগুলো করা দরকার, এটা 1 সপ্তাহের ব্যাপার ছিল। আপনি বসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে যে আমরা চাই এই জিনিসগুলো হলে। এখন যদি আমি বলি যে এই আলোচনা তো এখন পার হয়ে গেছে, একটা পর্যায়ে এসে তো রাজনৈতিক দলগুলো এখন রাজি হয়ে গেছে। না, পার হয়ে গেছে। আপনি যে বললেন যে 8 দল সমাবেশ করছে, নির্বাচনের কথা বললেন, 8 দল সমাবেশ করছে কি নির্বাচনের জন্য? 8 দল তো এখন যেটা করতেছে সমমনা 8 দল বলে, 8 দলীয় জোটও বলে, তারা নির্বাচন করতেছে। তাদের নির্বাচনের দাবির মধ্যে এখনো দেখেন তারা বলতেছে পিআর এর কথা, তারা বলতেছে জাতীয় নির্বাচনের আগে গণভোট করা, এখনো পর্যন্ত আবল তাবল বলে বেড়াচ্ছে। তারা নির্বাচনমুখী দেশ, কিন্তু ওনারা এখনো যে সমস্ত কথাবার্তা বলছেন, এখনো আমার কাছে কেন যেন মনে হচ্ছে তারা জাতীয় নির্বাচনকে বানচাল করবার জন্য দেশে একটা ষড়যন্ত্রের বীজ তারা বপন করে যাচ্ছে। এই সময় তাদের এই বিভাগীয় সমাবেশ করার এই সমস্ত দাবিটা তারা মেনে নিয়েছে। আমি আপনার কাছে আসবো। আমি একটু সবুজ ভাইয়ের কাছ থেকে এই যে জনাব রহমতুল্লাহ যে অভিযোগটি করছেন যে জামায়াতে ইসলামী এবং ইসলামী মানে তার সমমনা 8টি দল যে বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছে এবং এখনও তাদের দাবির মধ্যে যে গণভোটটা আগে করার দাবি আছে এবং অন্যান্য কিছু দাবি আছে, উনি এগুলাকে একটা ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তাহলে নির্বাচন নিয়ে কি এখনো আসলে ষড়যন্ত্র বিরাজমান? আপনার কাছে কি মনে হয়? নির্বাচন নিয়ে ষড়যন্ত্র তো বিরাজমান আমি মনে করি, দেশে এবং দেশের বাইরে। বিষয়টা হচ্ছে যে যদিও আজকেও একটি মানে আর্মিদের একটা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আজকেও বলেছেন, রিপিট করেছেন যে জাতীয় নির্বাচন এবং গণভোট উৎসব মুখর হবে। এবং আমরা জানি যে গত কয়েক সপ্তাহ ধরে আগামী যে ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচনের কথা রয়েছে এবং গণভোটেরও কথা রয়েছে, যেটা পরে আমরা জানি,
সেটাকে কেন্দ্র করে ইলেকশন কমিশন তাদের প্রস্তুতি নিচ্ছে। তারা যে এবং বলছে যে আগামী সপ্তাহে তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ডিসেম্বরের 11 তারিখের মধ্যেই তফসিলটা ঘোষণা হয়ে যাবে, এই কথাই বলা হচ্ছে। রাজনৈতিক দলগুলো দেখেন, আপনি জানেন যে বিএনপি অলরেডি 236টা নমিনেশন অলরেডি ঘোষণা করেছে, কিছু বাকি আছে। তো যাদেরকে নমিনেট করেছে প্রাথমিক পর্যায়ে তারা কিন্তু নির্বাচনী প্রচারের মধ্যে আছে। জামাত ইসলামও আছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সবাই আছে। যারা এখন দেখেন বাংলাদেশে 17-18 বছর ধরে এদেশে বাংলাদেশের কোনো নির্বাচন হয়নি। এই নির্বাচনের ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। গণতন্ত্রের জন্য একটি স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য এদেশের রাজনৈতিক দলগুলি আপনার সংগ্রাম করেছে দীর্ঘদিন। বিএনপি মানে এর নেতৃত্বে ছিল, পুরোভাগে ছিল, জামাতও ছিল। এখন কথাটা হচ্ছে যে যারা ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে মানে হাসিনা হটা আন্দোলনে একমত ছিল, এরপরে আমরা দেখছি নির্বাচন ইস্যুতে, সংস্কার ইস্যুতে এবং নানা ইস্যুতে তাদের মধ্যে কিছুটা মতদ্বৈতিতা দেখছি। সেটা কিন্তু একটা গণতান্ত্রিক মানে আপনার কাঠামোর মধ্যে, গণতান্ত্রিক চর্চার মধ্যে থাকতে পারে, সেটা কিন্তু ইয়ে না। কথাটা হচ্ছে যে কোনো রাজনৈতিক দল বা যারা এদেশে ভবিষ্যতে ক্ষমতা মানে যেই দলই ক্ষমতায় আসুক না রাষ্ট্রপতি, তাদের মধ্যে এই বর্তমান যে অবস্থা, বাংলাদেশের অবস্থা কিন্তু অনেকটা এখনও স্টেবল না, নানা কারণে। যা মানে দীর্ঘ স্বৈরশাসনের পরে আপনি জানেন যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ আছে তাদের ষড়যন্ত্রের কথা আমরা জানি। তারা কিন্তু এখনও কিন্তু তারা খুবই এখানে সক্রিয়। দীর্ঘদিন তাদের যে নেটওয়ার্ক গড়ে তুলেছে বিভিন্ন পরতে পরে তাদের নেটওয়ার্ক আছে। এটা শেখ হাসিনার কিছু মানুষ কিন্তু কিছু নেতা চলে গেছে বাংলা, কিন্তু তাদের অনেক সেটআপটা কিন্তু রয়ে গেছে। কিন্তু আপনি দেখেন ব্যুরোক্রেসি বলেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বলেন, ইভেন আমাদের গণমাধ্যমের কথাই বা বলেন না কেন, আমি যদি সব জায়গায় কিন্তু তারা আছে। তারা যে ভিতরে ভিতরে তাদের যে এজেন্ডা, তারা যে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করলো, তারা যে তাদের নেতৃত্বে এই দেশ থেকে পালিয়ে গেল, তারা তো এটার প্রতিশোধ নেওয়ার জন্য যখন তাদের কাছে টাকা আছে, তাদের কাছে বহিঃশক্তির সমর্থন আছে, আমরা একটা দেশ সম্পর্কে নিশ্চয়ই জানি। তো কাজেই এই ধরনের তারা যে প্রত্যেকটা জায়গায় তারাও কিন্তু চায় না যে এই সামনের একটা নির্বাচনটা স্মুথলি হোক এবং একটা ভালো নির্বাচন হোক। তাহলে তারা বলতে পারবে আগামী গত নির্বাচনগুলি যে তারা কোনো নির্বাচনই করেনি, এটার সঙ্গে তারা ইকুয়াল সমান করে ফেলবে, এটার জন্য করে। দ্বিতীয়ত কথা যে এখানে যদি একটা অস্থিরতা তৈরি হয়, অস্থিতিশীলতা তৈরি হয়, তাদেরই লাভ, বাংলাদেশের মানুষের ক্ষতি, গণতন্ত্রের ক্ষতি, তারা এটা করতে চাইবে। এখন আমার কথা হচ্ছে তাদের যে এজেন্ডা, যাদেরকে বিতাড়িত করলো বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলি সহ, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলগুলো তো নির্বাচন না করে তাদের কোনো অপশন নাই। তা তাদের এমন কিছু করা উচিত হবে না। রিপোর্ট তো আমাদের আসছে, গোয়েন্দা সংস্থাগুলো রিপোর্ট দিচ্ছে যে নির্বাচন বানচাল করার জন্য। আমি শেষ করে দিচ্ছি। আমার কথাটা হচ্ছে যে আমি যে ফেসিবাদ, তাদের তো এজেন্ডা আছে ফেসিবাদীদের এখানে, শুধু নির্বাচন বানচালই নয়, বাংলাদেশকে অস্থিতিশীল করা, বাংলাদেশকে দরকার ধ্বংস করে দিবে। কিন্তু তারা তাদের নিজস্ব কথাগুলো, কিন্তু এই তাদের যে এজেন্ডা, এই এজেন্ডায় আমাদের বর্তমান যে রাজনীতিগুলি নির্বাচনমুখী আছে তাদের এমন কিছু করা উচিত হবে না, এমন কোনো বক্তব্য রাখা উচিত হবে না যেটা ফেসিবাদীদেরকেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সুযোগ তৈরি করে দেয়। হ্যাঁ, কাজেই এই জায়গাটার মধ্যে তাদের মানে যে দাবিটা আপাতত না করলেই হয়, সেটা করা উচিত না, এই কারণে উচিত না, কারণ বাংলাদেশ তো এখন একটা ট্রানজিশন পিরিয়ড পার করছে। কাজেই আমি মনে করব যে রাজনীতিতে তর্ক বিতর্ক থাকবে, রাজনীতিতে আপনার ভিন্ন মত থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু এখন এই অবস্থার মধ্যে এমন কিছু বলা উচিত না যে আপনার যেটা বাংলাদেশের আগামী যে গণতন্ত্রের পথে বাংলাদেশ হাঁটতে চায় সেখানে বাধাগ্রস্ত করবে এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। আচ্ছা, আমি আরেকটা প্রসঙ্গ, এই নির্বাচন সংশ্লিষ্ট আরেকটা বিষয়ে জনাব রহমতুল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে গত 2 দিন ধরে বিভিন্ন পত্রিকায় IRI এর একটা জরিপ ছাপা হচ্ছে, মার্কিন সংস্থা যেটা রিপাবলিকান পার্টির সাথে সংশ্লিষ্ট সংস্থা, তাদের রিপোর্টে বলা হচ্ছে যে এখন ভোট হলে, এটা অক্টোবরের 15 তারিখ পর্যন্ত ডাটা নিয়েছে, প্রকাশ হয়েছে
1 ডিসেম্বর, যে জামাত আর বিএনপির ভোটের তফাৎ অনলি 4%। তারা বলছে 30% লোক বিএনপিকে ভোট দিবে, 26% লোক জামাতকে ভোট দিবে। এখন আপনি কি মনে করেন এই জরিপের এই ফলাফল? একসময় তো জামাত বিএনপির ব্যবধান অনেক বেশি ছিল যদি আমরা গত নির্বাচনগুলো পর্যালোচনা করি। প্রথম কথা হলো যে আপনি যে সংস্থার কথা বললেন, পৃথিবীতে এবং বাংলাদেশে এরকম বহু সংস্থা আছে যাদেরকে, বাট তারা তো একটা রিনোন প্রতিষ্ঠান। আচ্ছা, রিনোন প্রতিষ্ঠান। 18 যে নির্বাচন আছে না, জি, সেই নির্বাচনের সময় কিন্তু তারা একটা রিপোর্ট প্রকাশ করেছে, আমার কাছে প্রমাণ আছে। জি, আপনি দেখবেন যে 70% আওয়ামী লীগের পক্ষে ছিল, আওয়ামী লীগের উপর সন্তুষ্ট। জি। তারা আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যাপারেও একটা দিছে, 69% লোক তাকে তার অ্যাক্টিভিটিসকে ওনারা সমর্থন করছে। এটা আমি জানি না তাদের আসলে কি, এটা কি শুধু মাঝে মাঝে চমক দেখানোর জন্য নাকি, আর ওটা নিয়ে তো আমাদের মাথায় ব্যথা নাই। কার ভোট মানে আপনি কমলো, কি বিশ্বাস করেন কিনা এই জরিপটা যে ডিফারেন্সটা দেখানো হয়েছে 30 আর 26, বিএনপি জামাতের অবস্থানটা কি আসলে এখন এই পর্যায়ে আপনার কি মনে হয়? আমি তো বিশ্বাস করি না। আপনার কি মনে কারণ হয়? আমি তো গ্রামে গঞ্জে আপনার ঘুরি। কি মনে হয়? আপনি তো ঘুরে আমি তো গ্রামে গঞ্জে ঘুরি, মানুষের কাছে যাই। হ্যাঁ, জি, তো সেখানে মানুষ, এই দেশের মানুষ এখনো ধানের শীষকে নিরাপত্তার জায়গা মনে করে। তারা মনে করে ধানের শীষ দেশে থাকলে, ক্ষমতায় গেলে তারা নিরাপদে থাকে। সো আমি বাস্তবিক অর্থেই আমি এর কোনো প্রতিফলন দেখি না। হ্যাঁ, তারা বিভিন্ন জায়গায় ধান চাউল এগুলো দিচ্ছে, মানুষকে সহযোগিতা দিচ্ছে, বা এই যে নির্বাচনে, ইউনিভার্সিটি নির্বাচনগুলিতে কেউ কেউ বলে যে 4টে নির্বাচনে জয়ী হয়েছে। হ্যাঁ, 4টা নির্বাচনে জয়ী হয়েছে, সেখানেও বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায়। আমি এগুলিকে এত সিরিয়াসলি না দেখে, আমার কথা হলো যে তাদের জরিপ গ্রহণযোগ্য অনেক কিছুই কিন্তু একসময় অগ্রহণযোগ্য হয়ে যায়। আওয়ামী লীগও তো এই দেশের একসময় স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের অনেক বড় শক্তি ছিল, তখন তো বিএনপির জন্ম হয় নাই। এই দেশের 90, 95 বা 98% মানুষ আওয়ামী লীগকে ভোট দিচ্ছে, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি মনে করত। সেই আওয়ামী লীগ কিন্তু নির্লজ্জভাবে নিগৃহীত হয়ে বিদায় নিতে হয়েছে। তো এই জাতীয় প্রতিষ্ঠানগুলো কিসের ভিত্তিতে করে আমি ঠিক সেটা জানি না, তবে তার সম্পর্কে আমার যে আইডিয়া। এই জরিপে আরও দুটো বিষয় আসছে, যদি আমি এটাও একটু বলি, যে এখানে একটা বলা হয়েছে যে 52% মানুষ কেন জানি এই দুই দলের কারো উপরে আস্থা রাখতে পারছে না। তারা মনে করছে একটা নতুন শক্তি, ইভেন এখানে এনসিপির কথাও আসছে, জাতীয় পার্টির কথাও আসছে। এনসিপির ব্যাপারে তারা 4 ভাগ না কয় ভাগ 6% এনসিপি কিংবা জাতীয় পার্টিকে 5% এইরকম ভোট দেখিয়েছে। কিন্তু আবার 52% লোক বলেছে যে তারা নতুন রাজনৈতিক শক্তি চায়। মানে এই কথাটা, এগুলা কেন আসছে? মানে সেটা পার্সেন্টেজে হেরফের হতে পারে, বাট এটা বড় সংখ্যার মানুষজন এই আকাঙ্ক্ষাটা কেন? তাইলে কি বিএনপি জনগণের আকাঙ্ক্ষা কিংবা জামাত জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারছে না, তাদের চাহিদার সাথে মিল রেখে চলতে পারছে না? বিষয়টা হচ্ছে জামাত তো কখনো রাষ্ট্র ক্ষমতা ছিল না, ট্রাস্ট তো রাখতে পারছে না, যে কারণে নতুন দল চাচ্ছে। ট্রাস্ট রাখতে পারছে না, যে দেখা গেছে যে সুন্দর সুন্দর কথা বলে, আবার দেখি জামাতের লোকেরা বলে যে দাঁড়িপাল্লায় ভোট না দিলে কোপানো হবে। তো ট্রাস্ট কোত্থেকে রাখবে যখন তারা বলে যে এই এসপি কি ওসি সাহেব সকালবেলায় এসে তাদের কাছ থেকে বলতে হবে কোথায় কোথায় যাবে, ইউনিয়নকে বরাদ্দ দিতে হবে, তাদেরকে জিজ্ঞেস করে। এই সমস্ত কথা যখন দেখে শুনে তারা তো ভরকায়া যায়, যে মনে করছিলাম ইসলামের কথা বলে একটু, তারা ক্ষমতা আসলে নতুন কিছু করবে, বন্দোবস্ত করবে। তারাও দেখি এখনই কথাবার্তা এরকম শুরু করে দিয়েছে, যার কারণে ভরসার জায়গাটাতে থাকাটা না থাকাটাই স্বাভাবিক। আমি অন্য জায়গায় যেতে চাই। আমার কথাটা হচ্ছে যে পার্সেন্টেজে কে বেশি হবে কে কম হবে, এটা জনগণ তাদের ভোটের অধিকার যখন প্রয়োগ করবে, জনগণ সেটা নির্ধারণ করবে। আমার প্রত্যাশাটা হচ্ছে দীর্ঘদিনের মানুষের যে ভোটের প্রত্যাশাটা, মানুষ ভোট দিতে চায়, এটা যাতে প্রধান উপদেষ্টা যেটা বারবার বলছেন, উৎসব মুখর এবং গ্রহণযোগ্য, এবং ওনার ভাষায় এটা হচ্ছে যে কি ইতিহাসের অনুকরণীয় একটা নির্বাচন। সেই নির্বাচনটা আয়োজন করার জন্য একেবারেই পরিপূর্ণভাবে তার প্রতি এখনো যতটুকু আস্থা আছে, আমি এই কথাটা এভাবেই বললাম, যে এখনো যতটুকু আস্থা আছে, উনি যদি একটা সুন্দর নির্বাচন করে অন্তত
জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে পারেন, তাহলে তার মান সম্মানের জায়গাটা ঠিক থাকে, মানুষের প্রত্যাশাটা পূরণ হবে। আর জরিপ, এটি বিভিন্ন জরিপ বিভিন্নভাবে হয়, আপনি দেখবেন। জরিপের আমি আরেকটা অংশ নিয়ে পরে আপনার জনাব কামাল উদ্দিন সবুজ যে দুটো প্রশ্ন জনাব রহমতুল্লাহকে করেছিলাম জরিপের বিষয়ে, যে বিএনপি এবং জামাতের ডিফারেন্স অন অনলি 4%, যেটা একসময় জামাতের মাত্র 10% কিংবা বিএনপির 33%, 30%-এর অ্যাবাভ 30% ছিল, আমরা বিভিন্ন সময় দেখেছি। সর্বশেষ নির্বাচনে যদি দেখি, যখন ইন্ডিভিজুয়ালি দুটো পার্টি করছে, 18 সালের নির্বাচনটা তো একই সাথে হয়েছে, একই প্রতীকে হয়েছে, তো এই গ্যাপটা অনেক কমে আসছে। এটা কি বিএনপির ব্যর্থতা না জামাতের সফলতা? না, প্রথম কথা হচ্ছে যে আমরা জানি যে আইআরআই কিন্তু বাংলাদেশের উপর বিভিন্ন বিষয়ে তাদের বক্তব্য এবং জরিপ নীতি এটা নতুন না, কিন্তু এটা বিভিন্ন, এটা আপনারা জানেন যে এটা রিপাবলিকান আর আবার ডেমোক্রেটদেরও একটা আছে এনডিএ, আপনি জানেন। এরা বিভিন্ন সময় জরিপ, বিভিন্ন সময় বক্তব্য, এরা আওয়ামী লীগের আমলেও নানা ধরনের বিভিন্ন সময় আপনার বিভিন্ন জরিপের কথা বলেন, বিভিন্ন বক্তব্য। হ্যাঁ, কাজেই কথাটা হচ্ছে যে, এবং আপনি জানেন যে যেই জরিপের কথা আপনি বলছেন, এটা 4000 সামথিং, একটু বেশি, 63টা ডিস্ট্রিক্টে রিপ্রেজেন্টেশন আছে, সেটা আসছে 4000 বা 4500 বা 5000-এর কাছাকাছি মানুষের উপরে জরিপ চালিয়ে এটাকে আসলে পুরো জাতির 12 কোটি 70 লাখ ভোটার এটা প্রতিফলিত হবে, এটা আমি আসলে বিশ্বাস করতে চাচ্ছি না। এই কারণ আসলে এটা কিন্তু সঠিক নয় বলে মনে হয়, কারণ এই হিসাব আসলে মিলবে বলে আমার মনে হচ্ছে না। আর দ্বিতীয় কথা যে একটা জিনিস কি দেখেন, বিএনপি বাংলাদেশের এখন এই মুহূর্তে সর্ববৃহৎ রাজনৈতিক দল। এখন এই দেশে 70-71 সনে, এটা আমরা সবাই জানি যে স্বাধীনতার সময় তখন আওয়ামী লীগের জনপ্রিয়তার কথা আমরা জানি। সেই দল আজকে কোন জায়গায় অবস্থান করছে সেটাও আমরা জানি। এর অর্থ হচ্ছে বাংলাদেশে বা যে কোনো দেশে যদি মানুষের, আপনারা জানেন যে আপনার নতুন জেনারেশন, মানে যখন যে আপনি যদি মানুষের পালস অনুযায়ী, মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে যদি রাজনীতি পরিচালিত না করেন, সেই রাজনীতি কিন্তু একসময় আপনার অবসোলেট হয়ে যায়। একসময় মুসলিম লীগ এই দেশে দেশ শাসন করতে, এই মুসলিম লীগগুলো দলই তো এখন নাই এখানে। আওয়ামী লীগের কী অবস্থা আমরা জানি। এখন বিএনপি যে এত বড় রাজনৈতিক দল, তাদের নিশ্চয়ই সেই বিবেচনা, সেই রাজনৈতিক মানে কৌশল বলেন, তাদের যে চিন্তাভাবনা বলেন, তাদের গবেষণা বলেন, তাদের কি এই ধারণা নাই যে তারা যদি সঠিক রাজনীতিটা করতে না পারে, বাংলাদেশের মানুষের যে রাজনীতি যারা চায় এখনকার পরিবর্তিত পরিস্থিতিতে, বা নতুন যে 4-5 কোটি লোক মানে যে ভোটার হয়ে গেছে, যারা তরুণ ভোটার, তাদের আশা আকাঙ্ক্ষাটা কি? তারপরে যারা, তাহলে কি আপনি মনে করছেন, আমি পয়েন্টগুলো হারিয়ে ফেলবো। আমার কথা হচ্ছে যে তাহলে এদেরকে অ্যাড্রেস করতে হবে। আপনি দেখেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে 19 দফা দিয়ে গেছেন, যেটার ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠিত, পরবর্তী পর্যায়ে বিএনপি আবার 30 দফাও দিয়েছে, সেগুলো ওইটারই আদলেই হয়েছে, কিছু পরিবর্তন। 19 দফার রাজনীতি কিন্তু বাংলাদেশের এই এত বছর পরে এটা কিন্তু প্রাসঙ্গিক, কিন্তু আপনি যদি খুব দেখেন এবং কাজেই সেই বিএনপি তো এটা নেতৃত্বের পরিবর্তন হয়েছে। এখন শহীদ প্রেসিডেন্ট জিয়ার পরে খালেদা জিয়ার হাতে দ্বিগুণী নেতৃত্ব দিয়েছেন, এখন তারেক রহমান সাহেব নেতৃত্ব দিচ্ছেন। তারা নিশ্চয়ই এটা বুঝেন যে রাজনীতিটা বাংলাদেশের মানুষের জন্যই করতে হবে, এবং সেই এই বাংলাদেশের যে এখনকার যেই কনস্টিটুয়েন্সি, এখনকার যেই ডেমোগ্রাফি, মানুষের সেই ডেমোগ্রাফির আশা আকাঙ্ক্ষাটা কি, তারা কি চায়, যে কথা আপনি বলছিলেন যে তারা তো এরকম কত পার্সেন্ট জানি, তারা কোনো দিকে ইয়ে করে, তাহলে কি এটা আমি বিএনপি আপনার এই জরিপের উপর ভিত্তি করে করছে তা না, তাদের তো এই বিবেচনা বলেন, এই রাজনৈতিক চিন্তা ডেফিনেটলি থাকবে, নাহলে একটা রাজনৈতিক বড় দল কীভাবে বড় রাজনৈতিক দল থাকবে। কাজে নিশ্চয়ই তারা ভাবছেন, তারা যারা রাজনীতি করেন, তাদের যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, তাদের যাদের থিঙ্ক ট্যাঙ্ক আছেন, তাদের যারা পরামর্শক আছেন, নিশ্চয়ই ভাববেন, এরা ভাবছেন, তারা তো সেই আদলেই পার্টির এই জিনিসগুলোকে। কাজেই এই আইআরআই কি আপনার দিল, কি বলে আপনার জরিপ দিল, এটাকে গ্যারান্টেড বলে আমার মনে হয় না। এটা নিয়ে এখানে আরো একটা ইনফরমেশন আমি বলি যে এখানে প্রায় 11%-এর কথা বলা হয়েছে যারা
কোনো পক্ষেই মতামত দেননি, মানে তারা এখনও ডিসাইড করেননি যে কি, এই যে আমি 30% বিএনপি আর 26% জামাতে ইসলাম বললাম, এখানে কিন্তু 11% রয়ে গেছেন যে যারা এখনো কোনো মতামত দেননি। সুতরাং তারা যেদিকে যাবেন হয়তো পাল্লাটা সেদিকেই ভারী হবে। তাহলে তো আমাকে আপনি যেটা বলছেন একটা ফাইট তো আমরা তাদের জরিপকে যদি আমরা ধরি, না আমি প্রথমে তো আইআরআর এই জরিপকে আমি মানে খুব পুরোপুরি নিতে পারছি না। আপনি জরিপের একটা অংশের কথা বলেছেন, এখন 11% কোন দিকে গেলে কি হবে না হবে সেটা তো আপনি যদি ওই যে 4%-এর ডিফারেন্স দেখিয়েছে সেটার সঙ্গে হিসাব করলে আমার মনে হয় সব গরমিল হয়ে যাবে। আমি সেটা যাচ্ছি না, আমি কথা বলতে চাচ্ছি যে এইসব হিসাব নিকাশগুলি আসলে এইভাবে হবে বলে আমার। আচ্ছা জনাব রহমতুল্লাহ, যেটা 5%-এর ব্যাপার সবুজ ভাই যেটা বলছেন, আমি আসবো আপনার কাছে আবারও, যে উনি যেটা বলছিলেন যে মাত্র 5,000 লোকের উপর জরিপ করে আপনি 12,76,000 ভোটারের ইয়েটাকে নিতে পারবেন। আরেকটা বিষয় আমি আপনাকে বলি, আপনি যে এলাকার বরিশাল, তো আমাদের এখানে তো একটা জিনিস দেখা যায় যে, যেমন এটা বলাই যায়, এটা আমরা সাংবাদিকতা করি, আপনি রাজনীতি করেন, যে উত্তরাঞ্চলে রংপুর কিংবা রাজশাহী বিভাগে জামাতের একটা ভালো অবস্থান, ভালো প্রভাব আছে। আবার বরিশালে বলা হয় যে বিএনপির ভালো প্রভাব, কিংবা ঢাকা, ময়মনসিংহ, সেন্ট্রাল অঞ্চলে, ইভেন চিটাগাঙ্গেও বিএনপির, কুমিল্লা, এই পুরো বেলটা ধরে বিএনপি। এইটা একটা বিষয়। আর যেটা জরিপে এই বিভাগওয়ারি এগুলো আমরা পাই নাই। আরেকটা বিষয় এখানে আসে যে ভোটের পার্সেন্টেজ, তো এখন তো আমরা ভোট করছি কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, আমরা তো পার্সেন্টেজ ওয়াইজ করছি না। অতীতে দেখা গেছে বেশি ভোট পাইও আসন অনেক কম পাইছে, এই রেকর্ডও বাংলাদেশে আছে। জি, আমার সবুজ ভাই যেটা বললেন, আপনি ধরেন 5,000 লোকের মতামত দিছে, সংস্থাটা বিদেশি সংস্থা, তারা বিদেশ থেকে এসে না বাংলাদেশের লোকজন দিয়েই করায়, বাংলাদেশের লোকজন দিয়ে করেছে, তাহলে সেই বাংলাদেশের লোকগুলো তো হঠাৎ করে বাংলাদেশে জন্মগ্রহণ করে নাই, ওই লোকগুলিও তো কোনো না কোনো পন্থী। এবং আমাদের একটা ধারণা আছে যে বাংলাদেশের যে কোনো প্রকারের মানুষ, বাংলাদেশে না বিদেশেও, এই জাতীয় সংস্থাকে প্রভাবিত করার বহু পদ্ধতি, বহু নজির পৃথিবীতে আমাদের জানা আছে। এই যে লবিস্ট যে সিস্টেমটা, বাংলাদেশে তো লবিস্ট ফার্ম নাই, বাট এই যে উন্নত রাষ্ট্র যাদেরকে আমরা বলি, তাদের লবিস্ট ফার্মের ইতিহাস কিন্তু সারা বিশ্ব আমরা বিশেষ করে জানি যে এটা টাকার বিনিময় করে। তার থেকে বড় কথা হলো, আপনি যেটা সর্বশেষ যে ফিনিশিংটা বললেন সেটা হচ্ছে পার্সেন্টেজ। এই যে বলেন উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এই সব বঙ্গ মিলেই তো আপনি যে বলেন উত্তরবঙ্গে জামাতের ভোট বেশি, অমুক জায়গায় ইসের বেশি, ধারণা আছে, কিংবা সব মিলেই তো আলাদা আলাদা নির্বাচন করে একটা রেজাল্ট কিন্তু আমাদের জানা আছে, এই যত কিছুই আছে। এরপর পার্সেন্টেজে আপনি যেটা নিজেই একটা হিসাব দিলেন, সেটা হচ্ছে যে এই পার্সেন্টেজের ক্ষেত্রে আপনার এটা কতটুকুন গ্রহণযোগ্য। আপনি নিজে একটা শেষ যে কথাটা বললেন, কি কথাটা বলছিলেন মনে আছে? যে এই মানে 5,000 লোক আপনি 12 লাখ, আপনি যেটা ফিনিশিং, আমি যেটা বললাম যে বিভিন্ন, আপনি টোটাল কি ভোট পেলেন এটা না, আমার তো কনস্টিটিউয়েন্সি ওয়াইজ সেটাই এটা কাউন্ট হবে। এখন বাংলাদেশের 5 জন লোক যদি এই দায়িত্বটা পালন করে, উনি 5 জন লোক ধরেন একই জায়গা দিয়ে বা 50টা জায়গা থেকে 50 জনকে ফোন করে নিলেন, বা উনি গিয়েই বললেন, ফিজিক্যালি করছে, তো ওখানে বলা আছে ফিজিক্যালি যদি করে থাকেন, তো ফিজিক্যালি করলে আমার কাছে মনে হয় 5,000 লোক বা 4,900 জন লোকের ফিজিক্যালি 5টা লোক একটা এলাকায় গিয়ে ফিজিক্যালি করলে কেন সারা বাংলাদেশ থেকে 5,000 লোক হবে কেন? এটা যদি মিনিমাম 50,000-এর মধ্যে করতো, তাহলে আমার কাছে মনে হতো যে এটা যৌক্তিক ফলাফল নিয়ে আসা সম্ভব। আবার আপনি আঞ্চলিক একটা বিষয় বলেন, এক একটা অঞ্চল বা এক একটা মহল্লায় কিন্তু এক একটা দলের প্রভাব থাকে, বা ওই এলাকার মানুষ এক একটা দলের প্রতি থাকে। সেখানে গিয়ে যদি আপনি সেখানে গিয়ে যদি আপনি 1,000 মানুষকে জিজ্ঞেস করেন, তাহলে 980 জন লোক বলবে অমুক প্রতীকের পক্ষে কথা বলবে, তাহলে ওই লোকের পক্ষে এটার কতটুকু জাস্টিফাই করা সম্ভব? আমি এটা উড়াইয়া দিচ্ছি না, আমি এটার বিরোধিতাও করতেছি না, আমি বলতে চাই এক দাগে, সেটা হচ্ছে 5,000 লোকের এই যে ফলাফল, এই ফলাফলটা আমাদের কাছে বিশ্বাসযোগ্য না, এবং এইটা দিয়ে সারা দেশের মানুষের মন যাচাই করা সম্ভব না। আমি আরেকটা আর এই বিষয় আমি যেটা প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে যে ওই যে বললাম 2018 সালে নির্বাচনে তারা বলছিল যে সন্তুষ্ট, এই আওয়ামী লীগের কর্মকাণ্ডে সন্তুষ্ট। 18 সালের পরিস্থিতিটা কি এরকম ছিল?
তাহলে ওই জিনিসটা যদি আমি মনে করি, তাহলে আমি দেখতে পাবো যে ওই সময়ের ওই বিষয়টাও যেরকম বিশ্বাসযোগ্য ছিল না, গ্রহণযোগ্য ছিল না, ওই আদলে যদি আমি চিন্তা করি তাহলে এটাও বিশ্বাসযোগ্য না এবং গ্রহণযোগ্য না। জনাব কামাল উদ্দিন সবুজ, আপনি কি মনে করেন জনাব রহমতুল্লাহ যেটা বলছেন যে বিশ্বাসযোগ্য না, গ্রহণযোগ্য না এবং জরিপটাকে আমলেই নিতে চাচ্ছেন না, আপনি কি মনে করেন যে সময়ের প্রেক্ষাপটে কিংবা গত 1 বছরে, গত 15 মাসে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনাকে বিদায় করার পর, আগেরটা যদি আমি নাও বলি, এই সময়ে জামাতের সমর্থন অনেক বেড়েছে, বিএনপির সমর্থন অনেক কমে গেছে, আপনি কি এটা বিশ্বাস করেন? এটা তো আসলে খুব আপনার হাইপোথেটিক্যাল কোশ্চেন, কঠিন না, হাইপোথেটিক্যাল। এটা তো এভাবে আপনি কিসের বেসিসে আমি বলবো? জরিপের বেসিসে মন্তব্য করতেছি যদি আমি বলি। না, আমি বলছি জরিপের ব্যাপারে তো আমি কিছু কথা বলেছি। আপনি যদি এই জরিপকে কেন্দ্র করে পুরো জিনিসটাকে মানে ইন্টারপ্রিট করেন বা আমরা করি, তাহলে এটা তো একটা ভুলের পর্যায়ে চলে যাবে বলে আমার ধারণা। ঠিক আছে, এটা যদি আপনি আনসার করতে না জানেন তাহলে আমি আনসার করছি। আমি এটা ব্যক্তিগতভাবে এটা মনে করি না। আমার কথা হচ্ছে যে, কারণ এমন কোনো আপনার তো কতগুলি প্যারামিটার দেখাইতে হবে। প্যারামিটার আপনি যদি 4টা সংসদ নির্বাচন, আমাকে বলতে দেন, নির্বাচন বলি, সেটাও তো একটা প্যারামিটার হতে পারে। না, আমাকে বলতে দেন। প্যারামিটার মানে এখনকার কন্টেক্সটে কতগুলি প্যারামিটার যদি দেখাইতে পারতেন যে এখানে, তাহলে কিছুটা হলো আমি হয়তো, যদি লজিক্যাল হইতো তাহলে আমি হয়তো সেখানে মানে মতামতটা দিতে পারতাম। কিন্তু এখানে 4,500 বা 5,000-এর কাছাকাছি একটা লোকের মানে কিছু মানুষের উপরে একটা কোন পদ্ধতিতে হয়েছে, কাদের উপরে, তারপরে এটাকে খুবই যে নিরপেক্ষ সেটা আমি বলবো না। আমার কথা ওইটা না। আমার কথা হচ্ছে যে, আপনি যেটা আমাকে প্রশ্ন করেছে সেটা আমি এভাবে উত্তর দিব। সেটা হচ্ছে যে, বিএনপি তাদের যে জনপ্রিয়তা এবং তারা, আপনি বলছেন জামাতের জনপ্রিয়তা বেড়েছে কিনা, এই ধরনের কোনো আপনার কনস্টিটিউয়েন্সি ওয়াইজ কোনো এই ধরনের আপনার কোনো জরিপও হয় নাই। আমরা কোনো এমন কোনো আলামতও তেমন কোনো মোটা দাগে পাইনি। সবগুলো নিয়ে কিন্তু তর্ক বিতর্ক আছে, আমি সেই জরিপ যাচ্ছি না। বাংলাদেশে তো আসলে বাংলাদেশেরও কিছু জরিপ এখন করে অনেকে, কিন্তু আমার কথাটা হচ্ছে, যেহেতু গত অনেক বছর বাংলাদেশে নির্বাচন হয়নি সঠিক, কাজেই নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন একটা মোটামুটি একটা ইন্ডিকেটর। আপনি যদি এখন বলেন যে গত 3টা নির্বাচনের হিসাব নিয়ে আসলে তো আর এটা হবে না। কথাটা হচ্ছে যে, আবার যদি আপনি যদি 91, 96, 2001, 2009 ওসবে চলে যান, সেটাও হবে না। এই কারণে এরপরে যে 17-18 বছর ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে, নতুন ভোটার সংযুক্ত হয়েছে। এক্স্যাক্টলি, কারণ এই সমসাময়িক কালে এমন কতগুলি তেমন কিছু আমি এখনো পাই নাই যেটাতে আমি কনক্লুড করতে পারবো যে বিএনপি জনপ্রিয়তা অনেক কমে গেছে বা কমে যাবে, জামাতের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে। বাড়তে পারে, সেই বাড়াটা কি অনেক বেড়েছে কিনা আই এম নট শিওর। আর আপনি জানেন যে বাংলাদেশের সংসদীয় নির্বাচন বা হয় কনস্টিটিউয়েন্সি ওয়াইজ, তো কনস্টিটিউয়েন্সি ওয়াইজ হইলে সেটার হিসাবটা কিন্তু একটু ভিন্ন। কিন্তু সেটা এমন না যে আপনি যেটা বললেন যে পার্সেন্টেজ ওয়াইজ কোনো বিষয় না, কনস্টিটিউয়েন্সি ডেমোগ্রাফি কিন্তু চেঞ্জ। আরেকটা ছোট প্রশ্ন আপনাকে করতে চাই যে, এই জরিপের কথাই সূত্র ধরে যে মানুষ আরেকটা মতামত দিয়েছে যে তারা খুবই কনসার্ন দুর্নীতির ব্যাপারে, এবং যে কথাটা বারবার বলা হয় যে এখানে একটা ক্যাম্পেইনে সন্ত্রাস এবং দুর্নীতির সাথে বিএনপির নামটা সম্পৃক্ত হয়ে গেছে গত 1-1.5 বছরে নানা ঘটনার কারণে। এটা বিএনপি একটা বিশাল দল, তাদের 7,000 কর্মীকে অলরেডি দল থেকে বহিষ্কার করা হয়েছে এই জাতীয় অভিযোগের প্রেক্ষিতে। জামাতের হয়তো সেই তুলনায় দল ছোট ছিল, এই জন্য তাদের এটা নাই। এটাও একটা কারণ। পাবলিক কনসার্নটা হলো এইখানে তারা বলা হচ্ছে যে তারা চায় যে দুর্নীতিমুক্ত একটা সমাজ, একটা পরিবেশ, সন্ত্রাসমুক্ত একটা সমাজ, একটা পরিবেশ, এবং এটা কি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে? আমি লাস্ট আপনার কাছ থেকে 1 মিনিট শুনলেন, রহমতুল্লাহ ভাইয়ের কাছ থেকে 1 মিনিট শুনবো। না, আমার কথাটা হচ্ছে যে এটা দুর্নীতিমুক্ত সমাজ বা একটি গণতান্ত্রিক সমাজ, একটা আমরা তো সবাই চাই, সবই ঠিক আছে, কিন্তু দুর্নীতির যে কথাটা বলেছেন যে গত 12-14 মাসের বিএনপির যে ব্যাপারটা 7,000 বহিষ্কার হয়েছে, সবগুলি বহিষ্কার কিন্তু চাঁদাবাজি বা দুর্নীতির জন্য হয় না। আচ্ছা, মানে অনেকগুলি পার্টি ডিসিপ্লিনের বাইরেও হয়েছে না, এবং যাদেরকে বিএনপি
নেতৃবৃন্দ বা বিভিন্ন হাইকমান্ড বা ডিএনপি পার্টি হিসেবে যাদেরকে মনে করেছে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে তাদেরকে তো করেছে, ব্যবস্থা নিয়েছে, সেটা তারা সাংগঠনিকভাবে ঠিক আছে, সেটার মধ্যে দিয়ে তার মেসেজ তো আছে যে মানুষকে বুঝিয়ে যাচ্ছে যে বিএনপি এগুলা সমর্থন করে না। কিন্তু এটা তো এমন না যে আপনার আরেকটা জিনিস আমার কাছে যখন এখন আপনি জানেন যে এখন মানে সামাজিক গণমাধ্যম কিন্তু অনেক বেশি আপনার এখন বেশি মানুষ দেখে এবং সামাজিক মাধ্যমের সবকিছু যে সত্য তাও না, যে বিএনপি যতটুকু না টুকটাক করেছে অনেক বেশি অপপ্রচারও হয়েছে, যেটা আমার কাছে মনে হয়েছে। কাজেই সেটা তো সেইভাবে হয়তো বিএনপি যেভাবে আপনি কি মনে করেন যে এই দুর্নীতির কিংবা সন্ত্রাসের এই অপপ্রচারটা বিএনপির জন্য এই জনপ্রিয়তা হেরফের হওয়ার পিছনে কাজ করছে কিংবা করবে, আগামী নির্বাচনে প্রভাব ফেলবে? দেখুন, 5ই আগস্টের পরপরই একটা বড় ধরনের অপশক্তি তারা বিএনপিকে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে নেমেছিল। এটা কিন্তু একটা পর্যায়ে কিন্তু সাধারণ মানুষও বুঝেছে। আর ওই যে আপনি বলছেন 7,000 8,000, এই 7,000 8,000 মানুষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে বিএনপি এবং এটা নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে যে নিজের নেতাকর্মীদেরকে এই জাতীয় কর্মকাণ্ডে তাদেরকে কোনো অবস্থায় ছাড় দেয়নি। বরং আপনি যে যাদের কথা বললেন যে জামাত ইসলামী বা অন্যান্য দলের, তারাও কিন্তু বিভিন্ন জায়গায় বহু ডকুমেন্টারি, বিভিন্ন প্রতিষ্ঠান দখল, বিভিন্ন জায়গায় হামলা, বিভিন্ন কিছুতে জড়িত ছিল, প্রমাণ আসছে। কিন্তু আপনি 5টা লোকও পাবেন না তাদের ব্যাপারে দলীয় কোনো ব্যবস্থা গ্রহণ করেছে। এবং তাদের আপনার লোক সংখ্যাও তো সেরকম কম, এবং আকাম কুকাম যা করছে তাও কিন্তু আসছে। আমি বাংলা কথা বললাম, সোজা সবটা কথা। আমি যে আপনাকে বললাম যে একজন উপজেলার আমির, সে বলতেছে যদি দাঁড়িপাল্লায় ভোট না দেয় তাহলে কোপায়া সবাই শেষ করে দেব। এটা কোনো কথা হইলো? আপনি একজন প্রার্থী, সে যদি বলে যে ইউনোরা সমস্ত কিছু বিলি বন্টন করবে প্রার্থীকে জিজ্ঞেস করে, এটা কোনো বৈধ কথা? এটা কি দুর্নীতিপরায়ণ কথা না? আর দুর্নীতি এবং সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি আগের থেকে অনেক বেশি, বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেই 31 দফার রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন, সেই জিনিসটা ফলো করলে বোঝা যায় যে আগামী দিনের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠন করার জন্য তারেক রহমান সাহেব বদ্ধপরিকর এবং দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠন করার জন্য 31 দফা মাইল ফলক হিসেবে কাজ করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য জনাব কামাল উদ্দিন সবুজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনটিভির এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আমরা অতিথিদের বক্তব্য শুনলাম। শুভরাত্রি।